আমরা যে কার্ভটা করলাম টিএফসি, টিভিসি আর টিসি, এই কার্ভের প্লটিংগুলো কীরকম কী কারণে হয়েছে সেগুলো আমরা বুঝতে পেরেছি। খালি একটা জিনিস এবার আমাদের যেটা বোঝার দরকার আছে যে টিভিসি কার্ভটা তো স্ট্রেটও হতে পারতো, স্ট্রেট হলো না, হলো ঠিক এরকম একখানা শেপের। আর টিভিসি কার্ভের শেপটা এরকম বলে টিসি কার্ভটাও ঠিক এরকম শেপের হলো টিএফসি পয়েন্ট থেকে স্টার্ট হয়ে। কারণ আজকে টিসির মধ্যে টিএফসি প্লাস টিভিসি দুটো এলিমেন্টই আছে, তাই টিভিসি শেপটা এখানে টিসি নিয়ে নিয়েছে। তো আমাদের এবার জানতে হবে সেই কারণটা, যেই কারণটার জন্য টিভিসি কার্ভটা এরকম শেপের হয়েছে। ঠিক আচ্ছা, এইটার মাধ্যমে আমরা পুরো ব্যাপারটা বুঝবো যে টিভিসি কার্ভ বা টিসি কার্ভটা ওরকম শেপের কেন। ওইটা বোঝার জন্য আমাকে আরেকটা জিনিসকে সাইডে রাখতে হবে, তাহলে আমরা এটা খুব ভালো করে বুঝতে পারবো। সেটা কি লিখলাম? শর্ট রান। শর্ট রানে যে প্রোডাকশনের ব্যাপারটা আমরা দেখেছিলাম, দ্যাট ইজ রিটার্ন টু এ ফ্যাক্টর। তো প্রোডাকশন ট্রেন্ডটা কী ছিল? টোটাল প্রোডাকশনসটা প্রথমে কী হচ্ছিলো? ইনক্রিজ হচ্ছিলো অ্যাট এ ইনক্রিজিং রেট। মানে রিটার্ন টু এ ফ্যাক্টর, যখন আমরা ভেরিয়েবল ফ্যাক্টরটাকে প্রথমে বাড়াচ্ছিলাম ততে কী হচ্ছিলো? টোটাল প্রোডাকশনটা ইনক্রিজিং রেটে বাড়ছিল। তার মানে আরও বেশি পরিমাণে তৈরি হচ্ছিলো, আরও বেশি পরিমাণে তৈরি হচ্ছিলো। আচ্ছা, তারপর কী হয়েছিল? ইনক্রিজ হচ্ছিলো প্রোডাকশনসটা, কিন্তু ডিক্রিজিং রেটে। ঠিক আছে, তাহলে আজকে প্রোডাক্ট যদি বেশি তৈরি হয় তাহলে কস্টের উপর কী ইম্প্যাক্ট পড়বে? কস্টটা বাড়বে ডিক্রিজিং রেটে। তারপর যখন প্রোডাক্টটা কমতে থাকবে তখন কস্টটা বাড়বে ইনক্রিজিং রেটে। ঠিক তাই এখানে কি আছে, সেই শর্ট রানে যখন আমি কস্ট বিহেভিয়ারটাকে বুঝছি, তাহলে সেই ক্ষেত্রে কস্টের ট্রেন্ডটা কি একদম সেমভাবে টোটাল প্রোডাকশান, এখানে এটা প্রোডাকশান, এটা হচ্ছে টোটাল কস্ট। আর আমরা জানি যদি প্রোডাকশান বাড়ে কস্ট কমে, যদি প্রোডাকশান কমে তখন কস্ট বাড়ে। তো সেই কারণে এখানে টোটাল কস্ট প্রথমে কী হচ্ছে? ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট। কেন? কারণ এইখানে ইনক্রিজিং অ্যাট এ ইনক্রিজিং রেট, কারণ এখানে প্রোডাকশানসটা আরও ইনক্রিজিং রেটে বাড়ছে। তো প্রোডাকশানসটা যদি ইনক্রিজিং রেটে বাড়বে তো অটোমেটিক্যালি যে কস্টটা সেটা বাড়বে, কিন্তু সেটা ডিক্রিজিং রেটে বাড়বে, কারণ প্রোডাকশানসটা বেশি হচ্ছে। ঠিক একইভাবে যদি প্রোডাকশানসটা ডিক্রিজিং রেটে বাড়তে থাকে, তার মানে প্রোডাকশানস এবার কম হওয়া স্টার্ট হচ্ছে আস্তে আস্তে, তাহলে অটোমেটিক্যালি যে কস্টটা লাগছে সেই কস্টটা পার ইউনিটে এবার বাড়তে থাকবে। সেই জন্যই আছে দেন ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট। তো তার মানে কস্টটা এই বিহেভিয়ার বা এই প্রিন্সিপালটা ফলো করে বলে আজকে ওইখানে আমরা যে টোটাল কস্টের যে শেপটা পেয়েছি সেই শেপটা ওরকম হয়েছে। আর আমরা যদি ওই শেপটা টোটাল প্রোডাকশন শেপের সাথে টিপির সাথে আমরা তুলনা করি, দেখবো একদম এক্স্যাক্ট অপোজিট আছে। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমরা কি করব, ওই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনসটা একটুখানি দেখে নিই যে কার্ভটা কীরকম ছিল। এইটা টোটাল প্রোডাকশন, এটা হচ্ছে টোটাল কস্ট। তো আমরা এখানে দিলাম ঠিক এক্স্যাক্টলি এটার রিভার্স বিহেভিয়ার হচ্ছে এটা। অবভিয়াসলি আজকে যদি প্রোডাকশানসটা ইনক্রিজিং রেটে হয় তাহলে তার রেসপেক্টিভ কস্টটা তো ডিক্রিজিং রেটে বাড়বে, আর যদি প্রোডাকশানসটা বাড়ে ডিক্রিজিং রেটে তো অবভিয়াসলি তার কস্টটা ইনক্রিজিং রেটে বাড়বে। এই কারণেই দেখ টোটাল প্রোডাকশানসটা ঠিক এরকম শেপ ছিল, আর এইখানে টোটাল কস্টটা হচ্ছে এরকম। মানে এই ব্যাপারটা এই দিকে আর এইটা এই দিকে, মানে এইটা যা শেপ এটা এক্স্যাক্টলি উল্টো, কারণ বিহেভিয়ারটাই অপোজিট। আর এইখানের এই শেপটা আসার পেছনে কারণ হচ্ছে এই বিহেভিয়ার, আর এখানে এই শেপটা আসার পেছনে হচ্ছে এই বিহেভিয়ার। কোনো রকম অসুবিধা আছে? দেখ এইবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে এই বিহেভিয়ারটা কাজ করছে আর শেপটা দিচ্ছে। এখানে দেখ প্রোডাকশানসটা কতটা করে বাড়ছে, প্রোডাকশানসটা কতটা করে বাড়ছে, কিন্তু দেখ কস্টটা কতটা কম রেটে বাড়ছে। ঠিক আছে, তার মানে প্রোডাকশানস বাড়ছে বা কস্ট প্রোডাকশানস বাড়ছে কিন্তু কস্টটা অনেকটা কম রেটে বাড়ছে। এই কারণেই আমরা ফার্স্টে এটা বলছি যে কস্ট ইনক্রিজিং বাড়ছে তো অবভিয়াসলি ইনক্রিজিং, বাট অ্যাট এ ডিক্রিজিং রেট। বোঝা গেল? দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি আমরা প্রোডাকশান যতটা বাড়ছে সেরকমভাবে কিন্তু কস্টটা বাড়ছে না। কিন্তু তার পরের জায়গায় আমরা দেখছি এইগুলোকে দেখবি যে ইউনিট বাড়ছে, কিন্তু ইউনিট যতটা দিয়ে বাড়ছে তার থেকে কিন্তু বেশিতে বাড়ছে কোনটা? কস্টটা। ঠিক আছে, এই গ্যাপগুলো দেখ তাহলেই বুঝতে পারবি। তার মানে এই সিচুয়েশনটা কি, কস্ট এখানেও বাড়ছে
এখানেও বাড়ছে, বাট অ্যাট এ ইনক্রিজিং রেট। ঠিক আছে, তো তার মানে আমি এখানে পরিষ্কার দেখতে পেলাম যে কস্টের যে বিহেভিয়ার, এই দুটো বিহেভিয়ার, প্রথমে কি ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট, তারপর হচ্ছে ইনক্রিজিং অ্যাট এ ইনক্রিজিং রেট, তার জন্যই এই শেপটা হলো টোটাল ভেরিয়েবল কস্ট তার সাথে টোটাল কস্ট। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা একটু বই থেকে দেখে নিই। তো এইটাই আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে টিএফসি, টিভিসি, টিসি। তো টিসি আর টিভিসির এই দুজনের মাঝখানে যে গ্যাপটা, সেটা কাকে বোঝায়? অবভিয়াসলি টিএফসি, কারণ আমরা জানি টিসি মাইনাস টিভিসি ইকুয়ালস টু টিএফসি। বোঝা গেল? আচ্ছা, আমাদের টিভিসি, টিএফসি, টিসি কমপ্লিট। এইবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এএফসি, এভিসি আর এসি অর এটিসি। ঠিক আছে, এএফসি এটা কি? টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট প্রডিউসড। এভিসি কি করব? টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ইউনিট প্রডিউসড। আর এইখানে টোটাল কস্ট ডিভাইডেড বাই ইউনিট প্রডিউসড, এটা যদি আমরা করি তাহলে আমরা কিন্তু এএফসি, এভিসি, এসি বা এটিসি এগুলো কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার একটা কাজ করি, এদের একটা আমরা শিডিউলও পাবো। আমি এবার একটু কার্ভে আসি। ফার্স্টে যে কার্ভটা আমরা বুঝবো সেটা হচ্ছে এএফসি, অর্থাৎ এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট, এইটা ঠিক। তো অ্যাভারেজ ফিক্সড কস্টের কার্ভটা কীরকম হবে? আজকে যে ফিক্সড কস্টটা ছিল আমাদের এক্সাম্পলে, সেটা কত ছিল? 120। এইটাকে আমরা যত ইউনিট দিয়ে ডিভাইড করব তত এটা আস্তে 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 পার ইউনিটে অ্যাভারেজ ফিক্সড কস্ট কমতে থাকবে। কিন্তু কখনোই এটা জিরো হবে না, কারণ 120কে যদি আমি 1 লাখ বা 1 করোড় যাই ফিগার দিয়ে আমি ডিভাইড করি না কেন, সেখানে হয়তো 0.0000001 আসবেই। তো যার ফলে এইটা নট ইকুয়ালস টু জিরো। এই কথাটা বলার পেছনে লজিকটা এইটাই যে এএফসি সবসময় ডাউনওয়ার্ড মুভমেন্ট আস্তে আস্তে কমতে থাকে যত প্রোডাকশনস বাড়তে থাকবে, কিন্তু সেটা কখনোই জিরো হবে না। দ্যাট মিনস যে এএফসি এইভাবে এটা কমতে থাকবে, কিন্তু কখনোই এই এএফসি কার্ভটা এই এক্স অ্যাক্সিসকে কখনোই টাচ করবে না, কারণ এক্স অ্যাক্সিসকে টাচ করা মানে সেটা হয়ে যাওয়া জিরো। এই জন্য এটা মাথায় রাখতে হবে যে এএফসি ওপর থেকে এটা নিচের দিকে নামতে থাকবে, কিন্তু সেটা কখনোই এক্স অ্যাক্সিসকে টাচ করবে না। বোঝা গেল? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এবার আমরা বুঝবো অ্যাভারেজ টোটাল কস্ট অর অ্যাভারেজ কস্ট। ঠিক আছে, অ্যাভারেজ টোটাল কস্ট। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা কিভাবে পাই? টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। ঠিক, এইবার আমরা টোটাল কস্টের ফার্স্টে না বিহেভিয়ারটা দেখব। বিহেভিয়ারটা কি? প্রথমে কস্ট ইনক্রিজ হয় কোন রেটে? ডিক্রিজিং রেটে। দেন ইনক্রিজ হয় ইনক্রিজিং রেটে, তাই তো? তার মানে টোটাল কস্টটা ফার্স্টে ইনক্রিজ হচ্ছে ডিক্রিজিং রেটে, তারপর টোটাল কস্টটা ইনক্রিজ হচ্ছে ইনক্রিজিং রেটে। তাহলে কি আসছে? এবার এইখান থেকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে
ডিভাইড করি, তার মানে পার ইউনিট। আজকে অ্যাভারেজ কথাটার মানে কি? আজকে অ্যাভারেজ কথাটার মানে কি? সিঙ্গেল ইউনিটকে ডিনোট করে অ্যাভারেজ ওয়ার্ডটা, সিঙ্গেল ইউনিট। তার মানে সিঙ্গেল ইউনিটে কস্ট প্রথমে কমতে থাকবে, তারপর সেকেন্ড স্টেজে বাড়তে থাকবে। তার মানে অনেকটা এরকম হবে না, সিঙ্গেল ইউনিটে ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট, দেন ইনক্রিজিং অ্যাট এ ইনক্রিজিং রেট। এই হচ্ছে এসি। এইগুলো তো সব এক একটা ইউনিটকে ডিনোট করছে। অ্যাভারেজ ওয়াটার মানে তো হচ্ছে সিঙ্গেল ইউনিট। তো সিঙ্গেল ইউনিটে কস্ট প্রথমে ডিক্রিজিং রেটে বাড়বে, ঠিক? তার মানে ডিক্রিজ হচ্ছে প্রথমে পার ইউনিটে, তারপর পার ইউনিটে কী হবে? কস্ট ইনক্রিজ হচ্ছে। তো তার মানে এই ইনক্রিজিং রেট, তার মানে অ্যাভারেজ কস্ট এইটা হবে। বোঝা গেল? কোনো রকম অসুবিধা আছে? আজকে অ্যাভারেজ কস্ট বলতে কি বোঝায়? এএফসি প্লাস এভিসি। তো এই ভেরিয়েবল কস্টের জন্যই তো ভালো মতন বোঝার আছে। এএফসি কী হয়? এএফসির অ্যাভারেজে কী হয়? আস্তে আস্তে পার ইউনিটে কমতেই থাকে। কিন্তু এভিসি কি? প্রথমে কমতে থাকে পার ইউনিটে, তারপর বাড়তে থাকে। তো এই দুটোর কম্বিনেশনেই তো এই কার্ভটা তৈরি হয়েছে, ঠিক আছে? তার মানে এভিসিও কীরকম হবে? এসির মতনই হবে অনেকটা। বোঝা গেল? আরেকটা যেই কস্ট আসবে সেটা হচ্ছে এমসি, দ্যাট ইজ मार्जिनल कॉस्ट। मार्जिनल कॉस्ट, और मार्जिनल कॉस्ट मतलब क्या है? टोटल कॉस्ट इन प्रोडक्ट के लिए, ठीक है? उससे अगर टोटल कॉस्ट n-1 कर देंगे तो क्या निकल के आ जाएगा? मार्जिनल कॉस्ट निकल के आ जाएगा, ठीक है? तो टोटल कॉस्ट में जो चेंजेस है उस चेंजेस को ही बोला जाता है मार्जिनल कॉस्ट, ठीक है? তো মার্জিনাল কস্টও কী হবে? প্রথমে কমতে থাকবে, কারণ মার্জিনাল কস্ট অনেকটা ভেরিয়েবল কস্টের মতন। তো পেহলে মার্জিনাল मतलब एक एक यूनिट में ना, তো তার মানে প্রথমে এটা কমতে থাকবে, তারপর একটা টাইমের পর এটা বাড়তে থাকবে, তার মানে ইউ শেপড। তো মার্জিনাল কস্টেরও শেপ এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা একটুখানি ওই অ্যাভারেজ কস্টের ওপর যে কার্ভটা আছে সেই কার্ভটা একবার আমরা বুঝে নিই, শিডিউল। কারণ এটার ওপর আমরা বেস করে যেই কার্ভগুলো শিখেছিলাম সেই কার্ভগুলো আমরা ড্র করবো, যেটা এখানে আছে। আউটপুট ইউনিট 0, 1, 2, 3, 4, 5, টিএফসি কনস্ট্যান্ট, টিভিসি যেরকম আগের ফিগারগুলো ছিল, টিসি এইটা। এফসি কীভাবে পাবো? 120 ডিভাইডেড বাই 0, দ্যাট ইজ 0। 120 ডিভাইডেড বাই 1, দ্যাট ইজ 120। 120 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 60। তো তার মানে এফিসির আমি বিহেভিয়ার দেখতে পেলাম, আস্তে 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 এটা ডিক্রিজিং মোডে থাকে, কিন্তু কখনই সেটা 0 হয় না। এভিসি আমি কী দেখলাম? টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই 0, 0। 40 ডিভাইডেড বাই 1, 40। 76 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 38। 102 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 34। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে কমলো, তারপর আবার বাড়া স্টার্ট করলো, তার মানে কি ডিক্রিজিং রেট তারপর ইনক্রিজিং রেট, ঠিক? তারপর এটিসির মতোই ক্যারেক্টারিস্টিক্সে পাবো, প্রথমে কমবে তারপর আবার বাড়বে, ঠিক আছে? তারপর এমসিতে কি দেখলাম? একদম ইউ শেপ, কারণ প্রথমে কমছে তারপর বাড়ছে, এর জন্যই তো ইউ শেপ আসছে, ঠিক আছে? বোঝা গেল? আর এটা আমরা কীভাবে বার করলাম? এই যেখানে দেওয়া আছে TCN-1, তার মানে টোটাল কস্ট। যেমন এইখানে যদি আমি থার্ড প্রোডাক্টের মার্জিনাল কস্ট ডিটারমাইন করতে যেতে কী করবো? টোটাল কস্ট দ্যাট ইজ 74। সে টোটাল কস্ট কোথায়? টোটাল কস্ট এই যে, তার মানে 222 এর থেকে যদি আমি 196 মাইনাস করি তাহলে আমি এটা পেয়ে যাবো 26, ঠিক আছে? এইভাবেই তো বার করি যে TC3 মাইনাস TC3 মাইনাস 1, দ্যাট ইজ 2। তার মানে টোটাল কস্ট তিনটে প্রোডাক্ট তৈরি করার জন্য কত? 222। আর টোটাল কস্ট দুটো প্রোডাক্ট তৈরি করার জন্য কত? 196। তো 222 মাইনাস 196 কত আসবে? 26। এটাই হচ্ছে মার্জিনাল কস্ট। কোন প্রোডাক্টের? থার্ড প্রোডাক্টের। থার্ড না, অ্যাকচুয়ালি 2+1, এটা বুঝতে হবে। 2+1 মানে এই 1-এর জন্য কস্টে 26-এর চেঞ্জেস এসছে। ক্লিয়ার? বোঝা গেল? তো যেটা আমরা শিডিউল পেলাম, আমরা জানি কি শিডিউলের ওপর বেস করে আমরা কী পাই?
কনসাইজ ফর্মে ডায়াগ্রাম। তো এই হচ্ছে এএফসি, আস্তে আস্তে কমতে থাকে কিন্তু কখনো এটাকে টাচ করবে না। আর এটা হচ্ছে এটিসি, এটা হচ্ছে এভিসি, সবই ইউ শেপ। আর যখন আমি মার্জিনাল কস্ট পাবো তখন দেখবো ইউ শেপে আছে। কিন্তু এইগুলি কেন কীরকম সেটা আমরা পরে জিনিসটা ডিসকাস করে নেবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো ওই লজিকগুলো পরে বুঝে, বাট এটা দেখো এই অ্যাভারেজ কস্টগুলো তো আমরা পড়েই নিয়েছিলাম। অ্যাভারেজ কস্ট হচ্ছে টিসি ডিভাইডেড বাই কিউ বলতে পারিস, অথবা এফসি প্লাস এভিসি এটাও বলতে পারিস। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এমনি রিড করে নিই যে মার্জিনাল কস্ট। তো একটা ইউনিট ফার্দার প্রোডাকশনসের জন্য টোটাল কস্টের যে চেঞ্জেস হয় সেটাকে আমরা কী বলি? মার্জিনাল কস্ট। একবার পড়ে নিই, মার্জিনাল কস্ট ইজ দ্য অ্যাডিশন টু টোটাল কস্ট অ্যাজ ওয়ান মোর ইউনিট অফ আউটপুট ইজ প্রডিউস, মানে আরও একটা ইউনিট প্রডিউস হওয়ার জন্য টোটাল কস্টে যেই অ্যাডিশনটা হচ্ছে, দ্যাট ইজ অ্যাড হচ্ছে, দ্যাট ইজ কল্ড মার্জিনাল কস্ট। এটা আমরা কীভাবে বার করবো? এমসিএন মানে থার্ড প্রোডাক্ট, সেকেন্ড প্রোডাক্ট, ফোর্থ প্রোডাক্ট ইকুয়ালস টু টোটাল কস্ট অফ চারটে প্রোডাক্ট মাইনাস টিসি এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ 3। বোঝা গেল? তো এখান থেকে আমরা বার করেছিলাম ওখানে। আর এইটারও যে কার্ভটা আমরা দেখেছিলাম সেটাও হচ্ছে গিয়ে প্রথমে মার্জিনাল কস্ট কমতে থাকে, তারপর মার্জিনাল কস্ট বাড়তে থাকে, তার জন্য এটা ইউ শেপ। আর মার্জিনাল কাইন্ড অফ ভেরিয়েবল মানে হচ্ছে একটা সিঙ্গেল ইউনিটের রেসপেক্টে এটা বোঝায়। তো আমরা তো দেখলাম কস্ট প্রথম দিকে কমে তারপর বাড়ে, এই কারণে এটা ইউ শেপের হয়ে যায়। ডায়াগ্রামেটিক্যালি marginal cost for any level of output can be calculated by taking the slope of the total cost curve, যেটা পরের দিন বুঝবো। ঠিক আছে, জাস্ট এটা রিড করে নিলাম আমরা।